গতকালকে ইন্ডিয়ার বিখ্যাত সাংবাদিক শারদা উগ্রা উনি দ্য ওয়ারের করণ থাপারকে একটা বড় ইন্টারভিউ দিচ্ছেন। অলমোস্ট আধা ঘন্টার একটা ইন্টারভিউ। এই ইন্টারভিউটা নিয়ে অনেক হইচই হচ্ছে এবং খুব যৌক্তিকভাবে খুব পজিটিভলি অনেকেই প্রশংসা করতেছেন। ওখানে উনি খুব বিখ্যাত একটা কথা বলছেন, এটা আমার ধারণা আগামী দিনে একটা ট্যাগলাইন হয়ে যাবে যে আইসিসি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দুবাই অফিস। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। শারদা উগ্রা চিরকালই গুরুত্বপূর্ণ কথা বলেন। তার ভিতরে যে বাংলাদেশের মতো দেশকে পেয়ে এই যে সবগুলো দেশ মিলে একটা পলিটিক্স করলো, সবগুলো দেশ এই সাহসটা দেখালো এবং ইন্ডিয়ান ক্রিকেট যে কিভাবে পলিটিসাইজড হয়ে গেছে, কিভাবে অমানবিক আচরণ করতেছে এবং পাকিস্তানের কথা যে আসলে এখন আর কোনো গুরুত্ব বহন করে না, এই সব কিছু এই সংক্ষিপ্ত আলোচনাটাই উনি তুলে আসেন। এই আলোচনাটা আমি আপনাদের একটু রিভিউ শোনাবো যে কি কি বলছেন, গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। তার চেয়ে বেশি আমি যেটা বলবো যে সারদার এই সময় কথা বলাটা পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন গত ৫-৭ বছর বা বছর দশেকে পৃথিবীটা হয়ে গেছে একটা এস্টাবলিশমেন্ট মুখী জায়গা। নানাভাবে এস্টাবলিশমেন্টের লোকেরা আগেই যখন দেখছে যে স্পোর্টস ইন্টেলেকচুয়ালরা এস্টাবলিশমেন্টের বিপক্ষে কথা বলে, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, খোদ ইন্ডিয়ায় তারা ডকুমেন্টারি বানায়, চিৎকার করে, তাদেরকে নানাভাবে কিনে ফেলা হয়েছে। আর তা না হলে তাদেরকে এমনভাবে ভয় ভীতি দিয়ে এমন কর্নারে ঠেলে দেওয়া হচ্ছে, কেউ আর কথা বলে না। এখন পৃথিবীটাতে কেউ কথা বলে না, অস্ট্রেলিয়ার কেউ কথা বলে না, ইংল্যান্ডের কেউ কথা বলে না, ইন্ডিয়ারও কেউ কথা বলে না। এরকম একটা সময়ে আবার বাংলাদেশে আমরাই তো সাবজেক্ট, আমাদের নিয়েই তো এবার পলিটিক্সটা হলো। বাংলাদেশে আবার দুটো আলাদা পোলার, দুটো আলাদা মেরু থেকে পুরো বিষয়টা দেখা হচ্ছে। একটা গ্রুপ দেখতেছে তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে ইন্ডিয়ার লেন্স থেকে ব্যাপারটা দেখতেছে, আর একটা গ্রুপ প্রো পাকিস্তানি লেন্স থেকে দেখতেছে। এর মাঝখানে পুরো পৃথিবীতে সত্যি কথাটা বলা মানে বিনা কারণে কোনো স্বার্থ ছাড়া সত্যি কথা বলার লোক প্রায় নাই হয়ে যাচ্ছিল। এরকম সময় সারদা যখন আবার মাথা উঁচু করে দাঁড়ান, এই এতকালের অভিজ্ঞতা নিয়ে যখন কথা বলেন, ওইটা পৃথিবীর জন্য অনেক বড় একটা পাওয়া হয়। সারদাকে সেই জন্য একটা স্যালুট দিব আমরা, এবং কি একটা অবস্থার মধ্যে পুরো পৃথিবী পড়ে গেছে সেটাও একটু আলোচনা করব। না, সারদা উগ্রার একটা দীর্ঘ লিগাসি আছে। আজকে এই বিষয়ে উনি বিসিসিআইয়ের বিরোধিতা করতেছেন, এটা প্রথম না। চিরকাল মাথা উঁচু করে করা সাংবাদিক, মাথা উঁচু করে কথা বলা সাংবাদিক। দা হিন্দুতে কাজ করছেন, মিড ডেতে কাজ করছেন, ইএসপিএন ক্রিকইনফোতে কাজ করছেন। সবচেয়ে ওই যে বারবার ক্রিকইনফোর বদলে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করি, ক্রিকইনফোর জার্নালিস্টরা বদলে যায় নাই, এখনো ওখানে সিদ্ধার্থ মঙ্গারা আছে, যারা একসময় রাস্তায় নামছে। আমি জানি না তারা কতটা কষ্ট করে আছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে সবাইকে বদলাইতে হয়েছে। ধরেন ক্রিকইনফোকে যদি কেস স্টাডি হিসাবে আনি, আই হোপ যে আগামী বছর আমি একটা কাজ শুরু করব এই জাতীয়তাবাদ, ক্রীড়া সাংবাদিকতা এবং পুঁজির যে ব্যবহার এগুলা নিয়ে। খুব ভালো হবে না, খটমটে জিনিস করব। সেখানে ক্রিকইনফো একটা বড় স্টাডির ব্যাপার হবে। এই ক্রিকইনফো একসময় সারা পৃথিবীতে ক্রিকেটারদের সমানাধিকার, সমস্ত ক্রিকেট প্লেয়িং নেশনের বয়েজ, এগুলোর পক্ষে রাস্তায় নামতো। ক্রিকইনফোর সাংবাদিকরা, ক্রিকইনফোর সম্পাদকদের প্রশ্রয়ই নামতো এটা। তারা খুদ বিসিসিআই থেকে নিষেধাজ্ঞা পাইছে, অ্যাক্রেডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও দমে নাই। কিন্তু কি হয়েছে, শেষ পর্যন্ত পুঁজির কাছে দমছে। আজকে আইপিএল এর বা বিশ্বকাপের যে টেলিভিশন সত্ত্বটা যাদের মালিকানায়, ঘুরে ফিরে ওই ডিজনি হটস্টার এই গ্রুপটা, ওই গ্রুপটা আবার হচ্ছে ঘুরে ফিরে ক্রিকইনফোর মালিক। মানে প্রত্যক্ষ মালিকানা আপনি হয়তো সরাসরি ওয়েবসাইট খুললেই পাবেন না, কিন্তু দেখবেন এই সব পুঁজি ঘুরে ফিরে রুপার মার্ডক হয়ে ইন্ডিয়ার একটা বিজনেসম্যান গ্রুপের হাতে। ফলে সবার স্বার্থ এখন এক হয়ে গেছে। আগে উইজডেনের হাতে থাকা অবস্থায় বা ইএসপিএন যখন এইগুলোর সঙ্গে অতটা ইনভলভ ছিল না, তখনও যে পরিমাণে ভয়েস রেজ করতে পারছে ক্রিকইনফোর সাংবাদিকরা, এখন আর পারতেছেন না। কারণ তারা জানেন অফিসে তালা পড়ে যাবে, মালিকরাই অফিসে তালা দিয়ে দিবে। ওয়াংখেড়েতে কাল থেকে আর যাওয়া যাবে না। ওয়াংখেড়েতে যাওয়ার মায়া তো ওনারা অনেকেই করেন নাই। তবে আমার ধারণা আগামী কিছুদিনের মধ্যে আপনি আরও কিছু চমক দেখবেন। হয়তো ক্রিকইনফোর খুব সাহসী দু একজন সাংবাদিক চাকরি বাকরি ছেড়ে নিয়ে
ছেড়ে দিয়ে এইসব নিয়ে আবার কথা বলা শুরু করবে, লেখালেখি শুরু করবে। উগরা যেটা করছেন, উগরা এক পর্যায়ে দেখছেন যে যে জায়গায় যান, দ্য হিন্দুতে ছিলেন, দ্য হিন্দুর একসময় ঐতিহ্য ছিল যে দ্য হিন্দু পরিস্থিতি যাই হোক প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, ন্যায়ের পক্ষে থাকবে, থাকতে পারে নাই, মিড ডেও থাকতে পারে নাই। উনি শেষ পর্যন্ত চাকরি বাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করেন, খুব ভালো নাই, সম্ভবত খুব ভালো নাই অর্থনৈতিকভাবে। স্টিল স্টিল কি সুন্দরভাবে বলছেন দেখেন কালকে করণ থাপারের ওখানে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে উনি কি সারপ্রাইজ হয়েছেন কিনা, বলছেন না আমি একটু সারপ্রাইজড হই নাই। আসলে আমি তো দেখি যে এই আইসিসি যে আইসিসিটা, এটা আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের একটা দুবাই অফিস, পুরোপুরি ইন্ডিয়ার কথাবার্তায় চলতেছে। এবং উনি ওখানে মানে এটা ওনার কথা শুনতে গিয়ে আমার মনে হলো যে আসলে এই পিকচারটা হয়তো তাই। সেটা হচ্ছে উনি বলতেছেন জয় শাহ তো কোনো সেই নাই, আইসিসি চেয়ারম্যান আপনারা করতেছেন যে আইসিসি চেয়ারম্যানের কোনো কথা বলা উচিত। উনি অনেক পোলাইটলি এবং অনেক টেকনিক্যাল শব্দ ইউজ করে বলছেন যে জয় শাহ হচ্ছে তার আসলে একটাই পরিচয়, সে অমিত শাহ ছেলে। আইসিসি চেয়ারম্যান হিসাবে সে কোনো অ্যাক্ট কখনো করেও নাই, করবেও না। এই যে উনি উদাহরণটা আনছেন, যখন এশিয়া কাপে ইন্ডিয়া কর্তৃপক্ষের কেউ একজন, কেউ জানে না, বললো যে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলানো যাবে না, এখানে তো আইসিসিকে অ্যাক্ট করতে হতো, আইসিসি চেয়ারম্যানকে অ্যাক্ট করতে হতো। যদি কোনো সত্যিকারের ক্রিকেট ব্যক্তিত্ব ওখানে বসা থাকতেন, সেটা ইন্ডিয়ান হোক বা যে কোনো দেশের, কিছু একটা করতেন। এখন মুশকিল হচ্ছে যে ওনার আসলে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনেই কোনো ধারণা নেই। উনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনেই ওনার পরিচয় হচ্ছে উনি অমিত শাহ ছেলে। সেক্ষেত্রে এরকম ঘটনা তো আগেও ঘটছে যে আইসিসিতে ইন্ডিয়ান প্রেসিডেন্ট বসে আছে, তখনও আইসিসি একটু নিরপেক্ষ বা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছে। কিভাবে করছে? আইসিসি সিইও থাকছেন, সর্বশেষ সিইওকে তো কার্যত বের করে দেওয়া হয়েছে। বের করে দিয়ে কি হচ্ছে, জয় শাহ তার এক বন্ধু স্থানীয় লোককে নিয়ে গিয়ে সিইও বানাইছে, সেও ইন্ডিয়ান। ফলে সে মোর জয় শাহ দেন জয় শাহ, মানে সে সরাসরি ইন্ডিয়ান গভর্নমেন্টের নির্দেশে কাজ করে। সে জয় শাহর মতো, জয় শাহ যদি বা ইন্ডিপেন্ডেন্টলি কিছু ভাবার চেষ্টা করে, সে সেটাও করে না, সে সরাসরি ইন্ডিয়ান। এখন আইসিসির যে কাঠামো, এটা শীর্ষ কাঠামোর শীর্ষভাগ, সব সিংহভাগ লোকেরা হচ্ছে ইন্ডিয়ান, এবং তারা ইন্ডিয়ান হলে কোনো দোষের কিছু নাই। আমি আগেও বলছি যে ইন্ডিয়ানদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শত্রুতা বা আপত্তি হচ্ছে ইন্ডিয়ান আধিপত্য নিয়ে। যারা ইন্ডিয়ান দুষ্টু লোক, ইন্ডিয়ান 150 কোটি লোক তার দুষ্টু না, বড় জোরের ভিতরে কোটিখানেক লোক দুষ্টু হতে পারে, বাকিরা তো আমাদের বন্ধু। পৃথিবীর সব দেশের সব মানুষ আমাদের বন্ধু। ফলে ইন্ডিয়ানটা প্রবলেম না। ইন্ডিয়ার কত যোগ্য লোক ছিলেন না, যোগ্য লোক আছেন না। শশাঙ্ক মনোহর সেই লোক যিনি ইন্ডিয়ার একজন সংগঠক, আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পরে সমস্ত দুষ্টামি ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন, বিগ 3টা বাংলোকে, ইন্ডিয়ান একজন সংগঠকে। কিন্তু এবার যেটা হচ্ছে, জয়সার পছন্দে একদম বিজেপির কর্মীদের নিয়ে গিয়ে আইসিসির কর্মকর্তা বানানো হয়েছে, এদের কোনো ক্রিকেট অ্যাফিলিয়েশন নাই। সেই জিনিসটা কি ভয়াবহ প্রভাব ফেলছে। এবং শারদা ওগরা খুব নিষ্ঠুরভাবে বলছেন, করণ থাপার ওনাকে জিজ্ঞেস করছেন যে আমরা কি কল্পনা করতে পারতাম যে ইন্ডিয়া বা ইংল্যান্ডও যদি এই সময় পাকিস্তানের মতো করে বলতো যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে, আমরাও খেলবো না। তো শারদা ওগরা হেসে দিয়ে বলছেন যে আই ওয়ান্ডার কোনো একদিন তারা সেই সাহস অর্জন করবে। তো এখনকার বাস্তবতা হচ্ছে, তাদেরকে আমি বলি সাইড কিকস অফ ইন্ডিয়া, বুঝেন? মানে শারদা ওগরার মতো মানুষ সাইড কিকস অফ ইন্ডিয়া শব্দটায়, টার্মটা উচ্চারণ করছেন। আমার শারদা ওগরাকে নিয়ে ভয় লাগতেছে যে এই এক মহিলা এখনো টিকে আছে এই পরিস্থিতির মধ্যে, ওনাকে না এই এক কথার জন্যই বিপাকে পড়ে যায়। যাই হোক, ওনার ওই গার্ডস আছে, উনি চিরকাল এটা শো করে আসছেন, এবং করণ থাপারের ওই গার্ডস আছে, ওনরা এটা এখনো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করে, তাদের ওই সাহসটা আছে। তো শারদা ওগরা ওইটা বলছেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর সেই জায়গায় নাই। একে তো এদের বিজনেসের প্রায় পুরোটা কন্ট্রোল করে ইন্ডিয়া, এদের বিজনেস ধসে যাবে, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার জায়গা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার যেটা একটা পর্যবেক্ষণ, যে শুধু বিজনেস না, আসলে মোরালি শেষ হয়ে গেছে দেশগুলো। মোরালি তাদের যে কাঠামো, এই কাঠামো আর ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের বিপক্ষে কথা বলার মতো জায়গা নাই। তারা এত ন্যায় অন্যায় সুবিধা ইন্ডিয়ান বোর্ডের কাছ থেকে গ্রহণ করে করে ছোট দেশগুলোর নিষ্পেষিত করে। মানে এখন ক্রিকেট কাঠামো, বৈশ্বিক ক্রিকেট কাঠামোটা কি হয়েছে, ওই ঘুরে ফিরে 4টা 5টা বড় দেশ যাবতীয় সুবিধা গ্রহণ করবে। বিগ 3 না থাকলেও ওই বিগ 4, বড় জোর বিগ 5, এরকম একটা চিত্র না।
ফলে এই অন্যায় চক্রটা টিকায় রাখার জন্য শুধু বাণিজ্যিক সুবিধা না, তার নৈতিকতাও বিসর্জন দিছে। ফলে নৈতিক জায়গাও নাই আর কারণ এই জায়গাগুলো। এবং সারদাউরা প্র্যাকটিক্যাল লেভেলে শুধু যে থিওরিটিক্যাল আলাপ করছেন তা না, প্র্যাকটিক্যাল লেভেলে বলছেন যে মুস্তাফিজের সঙ্গে যেটা হয়েছে এটা স্রেফ আসাম এবং কলকাতায় সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে একটা গোষ্ঠীকে উস্কায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। উনি বলছেন যে আমি যদি ধরেও নেই যে ইন্ডিয়া যেটা বলে যে পাকিস্তানিদের এখানে খেলতে দিবে না বা পাকিস্তানে গিয়ে তারা খেলবে না কারণ টেরোরিস্টদের ঘাঁটি, বাংলাদেশের বিপক্ষে এই অভিযোগ তো আজ পর্যন্ত দুনিয়ার কেউ করতে পারে নাই যে বাংলাদেশের ভূখণ্ডরে টেরোরিস্টরা ইউজ করে। বাংলাদেশের সঙ্গে এই শত্রুতা তৈরি করার একমাত্র কারণ হচ্ছে এই সীমান্তবর্তী দুটো প্রদেশে নির্বাচন সামনে। এখানে যদি এন্টি মুসলিম একটা জোশ তৈরি করা যায় তাহলে ভোট বাড়বে বিজেপির। সেই জোশ তৈরি করার জন্য একটা অদৃশ্য নির্দেশে কোনো রকম কারণ না দেখায় মুস্তাফিজকে বের করে দেওয়া হয়েছে। উনি বলছেন যে খুবই জাস্টিফাইড, যে বাংলাদেশ ফিল করবে যে বাংলাদেশের খেলোয়াড়রা সবাই ওখানে অনিরাপদ। কারণ এই ঘটনার আগে কি দেখছি আমরা? আগে দেখছি যে লোকেরা রাস্তায় নেমে তাদের লোকজন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন, ইন্ডিয়ান বোর্ডের লোকজন, মানে বোর্ড যাদের পক্ষে তাদের লোকজন চিৎকার করতেছে যে মুস্তাফিজরে শেষ করে দিবে দেশে আসলে। ইন্ডিয়ান যে ক্ষমতাসীন দল তাদের নেতারা একই টোনে কথা বলতেছে। সেখানে বাংলাদেশ কিভাবে সাহস করে আসে? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এই সাহস দেখানো যায়? এখানে গেলে খেলোয়াড়রা অনিরাপদ থাকবে। এবং যেটা আমরা বারবার বলতেছি যে সবচেয়ে সিকিউরিটি থ্রেট তো দর্শকরা এসে ঘুরবে। যেখানে বাংলাদেশের সন্দেহে মানুষ মেরে ফেলা হচ্ছে, সেখানে বাংলাদেশিরা কিভাবে আসে? বাংলাদেশিরা কোন সাহসে আসবে? ফলে খুবই জাস্টিফাইড। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশ একটা বিপদে পড়ে গেছে। এবং উনি এই জায়গায় ছোট্ট করে কিন্তু এই গত দুদিন আমি যেটা বলতেছি সেটা এক লাইন বলছেন যে বাংলাদেশও এমন একটা অবস্থায় গেছে, বাংলাদেশও আন্তর্জাতিক বন্ধুহীন একটা পরিস্থিতিতে পড়ে গেছে। তারা এই প্রো পাকিস্তানি অ্যাটিটিউড দেখাইতে গিয়ে আগে যেটা হতো, আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা কূটনৈতিক যোগ্যতা ছিল, তারা হয়তো ইন্ডিয়ার এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারতো না, কিন্তু এত বন্ধুহীন হতো না। এবার যেরকম সবাই মিলে দেশটাকে পিষলো, সবাই মিলে যেভাবে ছিটকে দিল, এই দৃশ্য হওয়ার কথা ছিল না। একটা যদি প্রপার অ্যাডমিনিস্ট্রেশন থাকতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, অ্যাটলিস্ট তারা একটু বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করতো অন্য দিকগুলোতে, যারাও তাদের হয়ে কথা বলবে। এখন তাদের হয়ে পাকিস্তান কথা বলতেছে, পাকিস্তানের প্রতিটা কথারে প্রত্যেকে নিচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে। ফলে এই কথাটা তেমন গুরুত্ব পাচ্ছে না, এই কথাগুলো একদমই গুরুত্ব পাচ্ছে না। দেখেন এই কথাগুলোই কিন্তু শারদা ওগরা লিজেন্ডারি মানুষ, উনি বলছেন। আজকে হয়তো অনেকে সেকেন্ড থট দিবেন আজকে এই কথাগুলো শুনতে গিয়ে, কিন্তু গত 1-1.5 সপ্তাহ ধরে এই কথাগুলো বলেই আমি চিৎকার করতেছি যে পাকিস্তানের আমাদের পক্ষে থাকার কোনো গুরুত্ব নাই, বরং আমাদের গুরুত্ব একটু কমায় পাকিস্তানের আমাদের পক্ষে থাকায়। আর এই যে বৈশ্বিক যে খেলাটা হচ্ছে, এই খেলায় আমরা কোনো অবস্থান নিতে, মানে আমরা কোনো বন্ধু তৈরি করতে পারি নাই এবং কোনো অবস্থান নিতে পারি নাই। আই আমি আশা করছিলাম যে করণ থাপার জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের সিএসএ যাওয়া উচিত ছিল কিনা। ওই জায়গাটায় আমি শারদা ওগরার মতামতটা শুনতে পারলে সবচেয়ে খুশি হতাম যে ওটাও তার সঙ্গে মেলে কিনা। যাই হোক, সেটা দুর্ভাগ্যচক্রে হয় নাই। আমি তো আর করণ থাপার না, ফলে আমি কি করে তারে কোশ্চেন করব। এই জায়গাটায় আমি একটু বলি যে কেন শারদা ওগরারে নিয়ে এতগুলো কথা বললাম। এইরকম কথা তো অনেকেই বলতেছেন, রশিদ লতিফ থেকে শুরু করে অনেকেই বলতেছেন না, একমাত্র ওয়াসিম আকরাম তার যে ইন্ডিয়ান অ্যাফিলিয়েশন, তার তো মারাত্মক ইন্ডিয়ান অ্যাফিলিয়েশন। আমার আমার কাছে উনি ঈশ্বরের মতো মানুষ ওয়াসিম আকরাম, কি বলি। সবার তো স্বার্থ শেষ পর্যন্ত, সেই স্বার্থে গিয়ে ওয়াসিম আকরাম আবার ইন্ডিয়ার পক্ষে লেগে গেছেন। এছাড়া বাকি পাকিস্তানিরা বাংলাদেশের পক্ষ নিচ্ছে, কিছু যায় আসে না। ওই যেটা বললাম, এটাতে সবাই পলিটিক্যালি মোটিভেটেড ধরে নেবে। যদিও মোহাম্মদ ইউসুফ যখন কথা বলেন আমি বুঝি যে উনি পলিটিক্সের জায়গা থেকে বলেন না। সাকলায়েন ভাই কালকে রাতে কথা বলছে, সে পলিটিক্সরে একদম ধুয়ে দিছে, সে এইটা নিয়ে কথাই বলে নাই, কিন্তু এই পরিস্থিতির সমালোচনা করছে। এরা পলিটিক্সের ধার ধারে না, কিন্তু পাকিস্তানি তো এন্ড অফ দি ডে। ফলে সবাই অবিশ্বাস করবে, সবাই বলবে যে না পলিটিক্যালি মোটিভেটেড। এরকম সময় আমার খুব প্রত্যাশা ছিল যে ইন্ডিয়া এবং ইংল্যান্ড, এই দুটো জায়গার যে স্পোর্টস ইন্টেলেকচুয়ালরা, আমরা জ্ঞান হওয়ার পর থেকে যাদেরকে দেখে আসতেছি যে প্রচণ্ড ভয়েস রেজ করছেন, কোনো পক্ষ দেখেন নাই, নিজের আত্মীয় স্বজন দেখেন নাই, সেই লোকগুলো কথা বলবেন। তো বাকি বিশ্ব ওই যে এক ধরনের স্থবিরতার মধ্যে পড়ে গেছে।
এটার কারণ হচ্ছে পুঁজি সবাইরে কিনতে 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 সবাইরে কিনে ফেলছে। ক্রিকেনফোর ঘটনাটা তো বললাম যে ক্রিকেনফোর কি হয়েছে, মালিকানা কিনে ফেলছে, কিনে সেই কোম্পানি আবার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়ে গেছে অলমোস্ট সবার তাই। ধরেন আপনি যদি শুধু ইন্ডিয়ার কথাই ভাবেন, আজ থেকে কয়েক বছর আগে যখন বিক্রি ঘটলো, তখন ইন্ডিয়ার জার্নালিস্টরা যারা সবচেয়ে বেশি প্রতিবাদী ছিলেন, কারা ছিলেন? রামাচন্দ্র গুহ। রামাচন্দ্র গুহ তো মানে আমাদের জন্য ঈশ্বর বললেও কম বলা হয়, আমরা যারা ক্রীড়া সাংবাদিক। মানে এক তো ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের উপমহাদেশের হিস্ট্রি এবং ক্রিকেট হিস্ট্রি, এই ব্যাপারগুলোতে তো রামাচন্দ্র গুহ একেবারে মানে সর্বোচ্চ আসনে আছেন। শুধু তাই না, এই লোক এক সময় মানে এই কয়েকটা বছর আগেও এরকম অন্যায় টন্যায় দেখলে খুব তীব্র কড়া কথায় সমালোচনা করতেন, লিখে সমালোচনা করতেন, টুকটাক বলতেনও, কখনো কখনো কোথাও গেস্ট হিসাবে গিয়ে কথাও বলতেন। কিন্তু রামচন্দ্র গুহ কোথায়? রামচন্দ্র গুহ এই মাঝে ওনাকে হাইকোর্ট যখন ইন্ডিয়ান হাইকোর্টই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অনিয়ম স্বেচ্ছাচারিতায় বিরক্ত হয়ে একবার একটা তত্ত্বাবধায়ক কমিটি করে দিয়েছিল বিসিসিআই তত্ত্বাবধান করার জন্য। সেখানে রামচন্দ্র গুহকে রাখা হয়েছিল। ওই সময় এই ভদ্রলোক বিরক্ত হইতে হইতে এবং বয়স্ক হয়ে গেছেন, তো তারপরে নানাভাবে পার্সোনাল লাইফ তার হ্যাম্পার্ড হয়েছে এই ক্রিকেট রাজনীতির কারণে। ফলে এই ভদ্রলোক এখন শুধু হিস্ট্রি নিয়ে কাজ করেন, এক প্রান্তে ঘরের এক প্রান্তে পড়ে আছেন, পড়ে শুধু রিসার্চের কাজ করতেছেন। উনি আর ওনার পার্সোনাল লাইফে কোনো ডিস্টারবেন্স চান না। উনি ওনার দীর্ঘ জীবনে দেখছেন যে এই যে পার্সোনাল লাইফে এগুলো নিয়ে কোনো লাভ হয় নাই। আলটিমেটলি আমার বন্ধুরা সবাই বিক্রি হয়ে যাচ্ছে। আয়াজ মেননের অবস্থাটা দেখেন। আয়াজ মেনন আজ থেকে ৫-৭ বছর আগেও বিরাট একটা বয়স ছিলেন, বিরাট বয়স ছিলেন, সারদার চেয়েও খুব কঠোর ভাষায় কথা বলতেন এইসব ক্ষেত্রে। আয়াজ মেননের আপনি কোনো কথা শুনছেন গত কিছুদিন? না, যদি বা কোথাও বলে থাকেন, আমি খেয়াল করি নাই, তাহলে উনি দেখবেন ব্যালেন্স করে এমনভাবে বলতেছেন যে ইন্ডিয়া খুব একটা ভুল করে নাই। কেন আয়াজ মেননের এই পরিবর্তন হলো কেন? কারণ হচ্ছে আয়াজ মেনন এখন যে তার মূল পেশা, সেটা অনেকটা হোস্ট রিলেটেড, হোস্ট টাইপের পেশা এবং নানাভাবে এস্টাবলিশমেন্টের বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজ করেন। মানে উনিও ফ্রিল্যান্সার, এখন আর নির্দিষ্ট কোথাও চাকরি করেন না, কিন্তু আয়াজ মেননের পেশাটা এমন হয়ে গেছে এস্টাবলিশমেন্টের সঙ্গেই থাকতে হয় তাকে। এখন উনি যদি কোনো কারণে এই বিসিসিআর বিপক্ষে যান, ইন্ডিয়ান গভর্নমেন্টের বিপক্ষে যান, ওনাকে না খেয়ে মরতে হবে। এই একই অবস্থা সব জায়গায়। ফলে এর মধ্যে সারদা আমাদের কাছে বিশেষভাবে স্যালুট পাওয়ার যোগ্য, যে সারদাকেও তো আসলে এই পরিস্থিতিগুলো ফেস করতে হচ্ছে। এই রামাচন্দ্র গুহ, ইএসপিএন, ক্রিকইনফোর আমি কারোর আর নতুন করে নাম না বলি, কারণ ক্রিকইনফোতে যারা আছেন আমি জানি যে তারা খুব মনের কষ্ট পান এগুলা দেখলে, যে করতে পারতেছি না। ফলে ওনাদের নাম না বলি, কিন্তু মেনন এরা সবাই তো আসলে সময়ের সঙ্গে আপোস করলেন। সেখানে সারদা একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এবং সারদা আমাদের দেশের জন্য একটা বড় শিক্ষা। আজকে এই কথাটা বোধহয় নানাভাবে ঘুরাফেরা গত কয়েকদিন বলছি, আর একটু পরিষ্কার করে বলি। আমাদের এখানে যেদিন থেকে এই ক্রাইসিস শুরু হয়েছে, এই দিন থেকে আমরা দেখছি কি আমাদের দেশ দুটো দুষ্ট গ্রুপে ভাগ হয়ে গেছে। দুটোই দুষ্ট গ্রুপ। একটা হচ্ছে পুরো ঘটনাটাকে দেখতেছে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেন্স থেকে, যে এই ঘটনায় যাই ঘটুক না কেন, যদি দেশের সর্বস্ব লুট হয়ে যায়, সর্বস্ব চলে যায়, আমাদের ক্রিকেট শেষ হয়ে যায়, তাও আমরা ইন্ডিয়ার পক্ষে স্ট্যান্স নিয়ে থাকবো। ইন্ডিয়ার বিপক্ষে যে কথা বলবে তার বিরোধিতা করব আমরা। আমরা ডক্টরিং করে যাব, পরিস্থিতি যাই হোক ইন্ডিয়ায় যেতে হবে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সঠিক কাজ করতেছে, আইসিসি সঠিক কাজ করতেছে, আমরা শুধু বাংলাদেশি এস্টাবলিশমেন্টে অ্যাটাক করব। এর ভেতরে কোনো ন্যায় নাই, নৈতিকতা নাই, কোনো কিছু নাই, কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র ওই লেন্সে দেখতে হবে, ইন্ডিয়ান লেন্সে। আরেকটা গ্রুপ কি প্রো পাকিস্তানি। প্রো পাকিস্তানি গ্রুপের যেহেতু জনপ্রিয়তা বেশি, তারা হচ্ছে কোনো কারণ ছাড়া, মানে কোনো যুক্তি ছাড়া, যেগুলো যুক্তি দিয়ে বলা যায় সেই কাজগুলোই তারা করতেছে প্রো পাকিস্তানি অবস্থান থেকে। ফলে তাদেরও প্রতিটা কথা বাকিরা দেখতেছে যে এটা ইল মোটিভেটেড, পলিটিক্যালি মোটিভেটেড। ফলে এই দুই লেন্স থেকে দেখতেছে। কেউ স্পোর্টস জাস্টিসের জায়গা থেকে এই জিনিসটাকে দেখতেছে না, কেউ ন্যায়পরায়ণতার জায়গা থেকে জিনিসটাকে দেখতেছে না। আমার এই দৃশ্যগুলো দেখলে ওই মুন্না ভাই এমবিবিএস এর মতো বলতে ইচ্ছা করে। না, লাগে রাহো মুন্না ভাই, লাগে রাহো মুন্না ভাইতে সঞ্জয় দত্ত বলতেছিলেন যে আমি তো মাতাল, আমি তো একটা অসভ্য ছেলে, আমার কথা তোমাদের, আমি দেখতেছি আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, আর তোমরা সব বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, তোমরা কেউ কথা বলতেছো না।
ওই যে সময় ওই ইয়েতে বিয়ে বাড়ির ওই অন্যায়গুলো হচ্ছিল একদম শেষ দিকের। তো আমার ওইটা বলতে ইচ্ছা করে যে আমি খুব ন্যায়পরায়ণ প্রতিবাদী জীবন তো কাটাই নাই, খুব কি কোনো রকম না। আমি বরং চিরকাল কেঁচোর মতো জীবনযাপন করে গেছি। কিন্তু যাদেরকে দেখছি চিরকাল ভয়েস রেজ করছেন, ন্যায়ের পক্ষে থাকছেন, তারা আজকে কেউ এস্টাবলিশমেন্টের পক্ষে, কেউ এস্টাবলিশমেন্টের পক্ষে। দুটো লেন্সে বিভক্ত হয়ে গেছেন। এইটা হচ্ছে সবচেয়ে হতাশাটা লাগে যে তাহলে আমি মানে এখানে আমি তো শুনতে চাই, আমি বলতে চাই না। আমি বলতে চাই তো গল্প। আমি বলতে চাই লাইফ স্টোরি, আর্জেন্টিনা, মেসি এইসব নিয়ে। আমি তো সারদা উগ্রান না, আয়াজ মেনন না, আমি সাহসী মানুষ না। কিন্তু সাহসী মানুষরা হারায় গেল। এটা একজন ভীতু মানুষ হিসাবে দেখতে কষ্ট লাগে। সেই জায়গা থেকে এই কথাগুলো বলি। সেই জায়গাটায় সারদা একটা নিঃশ্বাস হয়ে আসলেন। একটা স্বস্তির বাতাস হয়ে আসলেন যে না, একজন মানুষ এখনো এইসব লেন্সের বাইরে আছে, এইসব পোলারাইজেশনের বাইরে আছে, যে ওখানে বসে অনায়াসে বলতে পারে যে আইসিসি আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দুবাই অফিস। তো আপাতত আমার কাছে প্রাপ্তি এটাই। এই যে পুরনো ঘটনাবলী ঘটলো, আপাতত এটা সবচেয়ে বড় প্রাপ্তি যে ওকে একটা মানুষ এখনো আছে। আমি খুব আশা করতেছি আরো দু একজন হয়তো কথা বলবেন। যে কথা বলবেন তাদের সবার জন্য আগাম শ্রদ্ধা রইল। সারদাকে অনেক ধন্যবাদ এবং অনেক শ্রদ্ধা আপনার এই কথাগুলোর জন্য। সবাই ভালো থাকবেন।